আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মারা গেলেন HMPVতে আক্রান্ত সেই নারী। দেশের হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPVতে আক্রান্ত হয়ে ৩০ বছর বয়সী সেই নারী সানজিদা আক্তার মারা গেছেন। মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এরপর জানাবো, যৌথ বাহিনীর রুদ্রদাস অভিযানে দুর্গম এলাকা থেকে অপহরণকৃত ৭ জনকে উদ্ধার। বান্দরবনে লামার সরই ইউনিয়ন থেকে অপহরণকৃত ৭ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বুধবার ১৫ জানুয়ারি রাত ৮টার দিকে সরই ইউনিয়নের বমুখালের দুর্গম এলাকা থেকে তাদেরকে যৌথ বাহিনী উদ্ধার করেছে। এদিকে সর্বদলীয় বৈঠকে বিএনপির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদেরকে নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তবে বিএনপি এই বৈঠকে অংশগ্রহণ করছে কিনা এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিএনপি নেতা সালাউদ্দিন এই বৈঠকে আসছেন। জানাবো, মোবাইল রিচার্জ, রেস্টুরেন্ট ও ওষুধের উপর ভ্যাট বাড়ছে না। তীব্র সমালোচনার মুখে বাড়তি ভ্যাট আরোপের সিদ্ধান্ত আবারও পরিবর্তন করতে যাচ্ছে সরকার। কমানো হচ্ছে মোবাইল রিচার্জ, রেস্টুরেন্ট ও ওষুধের উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক। এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড NBRকে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন ভ্যাট হারের আদেশ জারি হবে শীঘ্রই। এদিকে ওবায়দুল কাদেরের পালিত ছেলে পরিচয় দেয়া আসাদুজ্জামান গ্রেপ্তার। হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাদেরের পালিত ছেলে বলে নিজেকে পরিচয় দেয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। গত গভীর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো, ৫ দফা দাবি তুলে ধরলেন সার্জিস আলম, যা আছে সেই তালিকায়। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম কুড়িগ্রামে মার্চ ফর ফেলানীতে অংশ নিয়েছেন। আজ ১৬ জানুয়ারি কুড়িগ্রামে স্বাধীনতা বিজয় স্তম্ভে প্রেস ব্রিফিং করেন সার্জিস আলম। এ সময় তিনি বলেন, ফেলানীর মতো আর কারো লাশ যদি কাঁটাতারে ঝুলে থাকে তাহলে কাঁটাতার ভেদ করে লং মার্চ করা হবে। তিনি ফেলানীর হত্যা বিচার, সীমান্তে হত্যা বন্ধ এবং সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধসহ ৫ দফা দাবি তুলে ধরেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মারা গেলেন দেশে HMPVতে আক্রান্ত সেই নারী। দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPVতে আক্রান্ত ৩০ বছর বয়সী নারী সানজিদা আক্তার মারা গেছেন। মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আরিফুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১২ জানুয়ারি এই নারীর শরীরে HMPVতে আক্রান্ত হওয়ার খবর আসে। জানা গেছে ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না। রোগতত্ত্ব এবং রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের IEDCR ভাইরোলজি বিভাগের প্রধান ডাক্তার আহমেদ নওশের আলম বলেছেন, আক্রান্ত নারী একজন গৃহিণী ছিলেন। তার বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। তার স্বামী বিদেশে থাকেন। তবে অতি সম্প্রতি ওই নারীর স্বামীও দেশে আসেনি। এর আগে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি ছিলেন ওই নারী। পরে HMPV ভাইরাস শনাক্ত হয়, তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার মৃত্যু হয়েছে। ইনফ্লুয়েঞ্জা ধরনের এই ভাইরাস ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে বহু সংখ্যক ব্যক্তি আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে ভাইরাসটি সম্পর্কে এখনও কোনো সতর্কতা জারি করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। জানা গিয়েছে এই ভাইরাস বাংলাদেশে এই প্রথমই এই নারীর শরীরে ধরা পড়েছে। তবে কিভাবে তার শরীরে আসলো এ বিষয়ে ডাক্তাররা কিছুই জানাতে পারেনি।
যৌথ বাহিনীর রুদ্ধশ্বাস অভিযানে দুর্গম এলাকা থেকে অপহরণকৃত ৭ জনকে উদ্ধার। বান্দরবনের লামার সরই ইউনিয়ন থেকে অপহরণকৃত ৭ জন শ্রমিককে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বুধবার ১৫ জানুয়ারি রাত ৮টার দিকে সরই ইউনিয়নের বমুখালে দুর্গম এলাকা থেকে তাদের যৌথ বাহিনী উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন খামার মালিক মোহাম্মদ আমিন ৩৫, খামার মালিকের ছেলে মোহাম্মদ সাকিব ১৪, শ্রমিক অ্যালেক্সা জোহার ৩৫ এবং শফি আলম ৩২, মোহাম্মদ জাবেদ ২৬, আসাদ ১৮, মোহাম্মদ আবু হানিফ ২১। লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমান জানান, অপহরণকৃতদের উদ্ধারে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করার কারণে সশস্ত্র সন্ত্রাসীরা অপহৃতদের বমুখালের পাশে জঙ্গলে ফেলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া শ্রমিকেরা সুস্থ আছেন, তবে খুবই ক্লান্ত তারা। উদ্ধার শ্রমিকদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি গভীর রাতে বান্দরবনে লামা উপজেলার সরই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুর্গম বমুখাল নামক এলাকায় সশস্ত্র সন্ত্রাসীর কিছু সদস্য তামাকের খামার বাড়িতে যায় এবং ৩টি খামার বাড়ি থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। এদিকে অপহরণের সংবাদ পাওয়ার পরই তাদের উদ্ধারে নামে যৌথ বাহিনীর সদস্যরা। সর্বদলীয় বৈঠকে বিএনপির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে সর্বদলীয় বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকাল ৪টায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হবে, যা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এদিকে এই বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেখানে যাবেন। এছাড়াও জামাত, গণতন্ত্র মঞ্চ সহ রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বৈঠকে উপস্থিত থাকবেন। প্রধান উপদেষ্টা সহ ড মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরাও বৈঠকে উপস্থিত থাকবেন। গুরুত্বপূর্ণ এই বৈঠকেই স্পষ্ট হতে পারে কবে ঘোষণাপত্রটি দেয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সব দলকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঘোষণাপত্রের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিল, শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। মূলত বিএনপির বিরোধিতার কারণে ঘোষণাপত্র দেওয়ার এই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় বৈষম্য বিরোধীরা। জুলাই গণঅভ্যুত্থানের পর দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই বিএনপি তাদের ব্যক্তিস্বার্থ উদ্ধারে কাজ করছে। তারা শিক্ষার্থীদের একরকম বিরোধী আচরণ শুরু করেছে। শিক্ষার্থীরা সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার আমলের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করাতে চেয়েছিল, কিন্তু বিএনপি পদত্যাগ করাতে দেয়নি। বিএনপি বলছে সংবিধানে সংকট হবে ইত্যাদি নানা রকম তালবাহানা করে বিএনপি শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন মুখে নিয়ে যেতে চায় বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থীরা। মোবাইল রিচার্জ, রেস্টুরেন্ট ও ওষুধের উপর ভ্যাট বাড়ছে না। তীব্র সমালোচনার মুখে বাড়তি ভ্যাটের আরোপের সিদ্ধান্ত আবারও পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কমানো হচ্ছে মোবাইল রিচার্জ, রেস্টুরেন্ট ও ওষুধের উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক। এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-কে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন ভ্যাট হারের আদেশ জারি হবে শীঘ্রই। এর আগে ৯ জানুয়ারি প্রায় শতাধিক পণ্যের উপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়, যাতে জীবন রক্ষাকারী ওষুধের উৎপাদন পর্যায়ের ভ্যাট ২.৪% থেকে বাড়িয়ে ৩.০% করা হয়েছিল। ২০% থেকে বাড়িয়ে ২৩% করা হয়েছিল মোবাইলে কথা বলা ও ইন্টারনেটের উপর সম্পূরক শুল্ক। আর হোটেল রেস্টুরেন্টের ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছিল, যার প্রতিবাদ জানায় ব্যবসায়ীরা। দেয়া হয় নানা রকম কর্মসূচি। এনবিআর সূত্র থেকে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর $৪৭০ কোটি ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে বাংলাদেশকে কর জিডিপি অনুপাত 0.২% বাড়ানোর শর্ত দেয়। টাকার অঙ্কে ১২,০০০ কোটি টাকার বেশি। ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ৪,৮০,০০০ কোটি টাকার সঙ্গে যোগ করে আদায় করতে হবে। একই সঙ্গে IMF-এর শর্ত দেয় যে বকেয়া আদায় বা মামলা নিষ্পত্তির মাধ্যমে ১২,০০০ কোটি টাকা আদায় করলে চলবে না। অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে। বাজেট পদক্ষেপের
মাধ্যমে অর্থাৎ কর হার বাড়িয়ে কমিয়ে। এ অবস্থায় এনবিআর ভ্যাট হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। এরই ধারাবাহিকতায় ৯ জানুয়ারি প্রায় শতাধিক পণ্যের ভ্যাট বা সম্পূরক শুল্ক বাড়ানো হয়। এই তালিকায় ছিল জীবন রক্ষাকারী ওষুধ, বিস্কুট, আচার, টমেটো, কেচাপ, সস, সিগারেট, জুস, টয়লেট টিস্যু, ন্যাপকিন, ফলমূল, সাবান, ডিটারজেন্ট পাউডার, মিষ্টি, চপ্পল, স্যান্ডেল, বিমান টিকিট ইত্যাদি।